সবার আগে আমি বলি এই মামলাটা যতটা না ধর্মের অবমাননার জন্য করা, তার চেয়ে রাজনৈতিকভাবে কাউকে একটু হেনস্থা করার জন্য যে কাজটা, সেই কাজটা করার জন্যই মূলত করা হয়েছে। সানজিদা ইসলাম তুলিকে নিয়ে বোধহয় যে ছোট্ট একটু কথা বলে রাখাটা জরুরি, কারণ নর্মাল একজনের বিরুদ্ধে মামলার আবেদন করার সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে মামলার আবেদন করার ভেতরে বেশ কিছু পার্থক্য আছে। সানজিদা ইসলাম তুলি হলেন সেই মানুষ, সুমন তার ভাইয়ের নাম, এবং সুমন ভাইকে গুম করা হয়, উনি আজ অবধি আর ব্যাক আসেন নাই। সানজিদা ইসলাম তুলি হলেন সেই নারী যিনি বাংলাদেশের স্বৈরাচারের একেবারে পিক আওয়ারে বসে থেকে এই ঢাকার বুকে স্বৈরাচারকে কাঁপিয়ে দেওয়ার মতো সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটা মায়ের ডাক উনি চালু করেছিলেন, কন্টিনিউয়াসলি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, এবং তার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বৈরাচারের এই যে নগ্ন রূপটা আরো বিকশিত হয়। শত বাধা অতিক্রম করেও কিন্তু উনি টিকে ছিলেন। আমাদের মনে আছে যে 5 আগস্টের পরে এখন অনেক মানুষ অনেক জায়গায় কথা বলেন, অনেক হুম্বিতম্বি বহু মানুষই করা শুরু করেছেন অনেক জায়গায়, কিন্তু তার আগের বাংলাদেশের অবস্থাটা এইরকম ছিল না। সানজিদা ইসলাম তুলিয়াপাড়া যখন শাহবাগের সামনে দাঁড়িয়ে এই গুমের পরিবারদের নিয়ে যখন কথাবার্তা বলতেন, যখন কাজগুলা করতেন, তখন না খুবই অল্প মানুষের সাপোর্টটা পেতেন। একজন নারী হিসেবে বাংলাদেশে অনেক কাজ করা অনেক কঠিন প্র্যাকটিক্যাল বাস্তবতায়, কিন্তু উনি দমে যান নাই। এবং সানজিদা ইসলাম তুলি সে কিন্তু শুধুমাত্র দলীয়, যেমন তার ভাই বিএনপির রাজনীতিবিদ ছিলেন, সাজদুল ভাই কিন্তু তার জন্যই শুধু অ্যাক্টিভিজম করেছেন, ব্যাপারটা এরকম না। তার ওই প্ল্যাটফর্মটা ছিল দল মত নির্বিশেষে যারা গুম হয়েছে তাদের পরিবারকে কেন্দ্র করে বছরের পর বছর উনি এভাবে অর্গানাইজ করেছেন। দেখেন, তুলিয়াপা যখন বিএনপিতে নমিনেটেড হয়ে গেলেন, বিএনপিতে আসার পরে এমন অনেক মানুষকে আমি তাকে গালি দিতে শুনেছি যারা হাসিনার আমলে বসে থেকে একটা প্রতিবাদও করেন নাই, কোনো কিছু করেন নাই, এবং অনেক ধরনের স্লাট শেমিং এর শিকারও তিনি হয়েছেন। এবং তুলিয়াপা যদি এই বিএনপির দ্বারা নমিনেটেড না হতেন, বিএনপির জন্য যদি ইলেকশনটা না করতেন, আমি বিশ্বাস করি এরকম কাজ অনেক ক্ষেত্রে হইতো না। রেলেভেন্ট একটা উদাহরণ আমি আপনাকে বলি। বাংলাদেশে এটা তো আমি এই কারণে বারবার করে বলছি যে 5 আগস্টের পূর্বে অনেকের অনেক লম্বা স্ট্রাগলের গল্প ছিল। আমরা যেহেতু হাটে মাঠে ঘাটে অনেক জায়গায় আন্দোলন করেছি অনেক আগের থেকেই, এখানে টুকটাকি কিছু ঘটনা আমাদের মনে আছে। যেমন আরেকজন নারীর কথা আমি বলবো, যে বিশ্ববিদ্যালয়ের ছোট বোন খাদিজাতুল কুবরা, ওই জগন্নাথ ইউনিভার্সিটির, এই মেয়েটাকে জাস্ট একটা টক শোতে অ্যাঙ্করিং করার জন্য খাদিজাতুল কুবরা, সেটাই বলছি, যে তাকে কি করা হয়েছিল, তাকে কিন্তু ওইটার পরে তাকে এই যে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দেওয়া হয়, তাকে অনেক মাস আটকে রাখা হয় এবং যত ধরনের হেনস্থা করা সম্ভব তারপর দিয়ে সবকিছু হয়েছে। এই যে কাজগুলো করার পরে সেই সংগ্রামী একটা মেয়ে, সে যে মুহূর্তে তার ওই যে বিশ্ববিদ্যালয় যখন একটা ছাত্র সংসদ ইলেকশন হবে, সে ছাত্র দল থেকে যখন ইলেকশনটা করছে, তারপর তাকে স্ট্যাটাস দিয়ে জানাতে হচ্ছে যে ছাত্র দল করার জন্য তাকে যাচ্ছে তাই ভাষায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন, অনেক ক্ষেত্রে টিপিক্যাল অনেক আক্রমণ হয়। আমি পোশাকের ব্যাপারে কোনো করবো না, কারণ পোশাকের ব্যাপারটা যার যার রুচিশীল জায়গা থেকে সে ব্যবহার করবে। সেই মেয়েটা দেখবেন পুরো দস্তুর নিকাব পরে চলে, তাকে এসে এমন অনেক মানুষ অনেক গালিগালাজ করছে যে গালিগালাজগুলা আমি একেবারে ভাষাটা বলছি, কারণ স্পেসিফিক ভাবে না বললে বোঝাটা মুশকিল হয়ে যাবে। এই মেয়েটা ওই আমলে যে ধরনের সংগ্রাম করেছে, তাকে দেখলাম কমেন্টগুলো সে অনেক ক্ষেত্রে হাইলাইটেড করেছে, তাকে বলা হচ্ছে যে খাট কাঁপানো ... মানে এত বাজে ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে। সে আফসোস করে স্ট্যাটাস পর্যন্ত দিয়েছে যে সে এখন যেহেতু রাজনীতিতে সামনে চলে আসলো, এই জন্য তাকে যাচ্ছে তাই বলাটা জায়েজ। এই জায়গাটা আসলে প্রত্যেকজন নারীর ক্ষেত্রেই হচ্ছে। বাংলাদেশে দেখেন, আমরা যারা পুরুষ মানুষ রাজনীতির সাথে টুকটাক ভাবে জড়িত বা বিভিন্নভাবে এঙ্গেজড হই, আমাদের অনেকেই গালিগালাজ করে, কিন্তু সেটা গালিগালাজ আর কোনো নারী, সেটা যে দলেরই হোক, দেখবেন যে এনসিপি নারীদেরও গালিগালাজ করা হচ্ছে, ছাত্র দলের অনেক নারী নেত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপকভাবে গালিগালাজ করা হয়েছে, খালেদাকে গালাগালি করা হচ্ছে। এই যে সানজিদা ইসলাম তুলি, তারা যদি এইভাবে রাজনীতিতে না আসতো, ইন পার্টিকুলার ওই যে বিএনপিতে এসেছে, এখন তাদেরকে আরো অনেক ভাবে গালাগালি করাটা যাচ্ছে। এনসিপিতেও কেউ কেউ ছিল, তাদেরকে গালিগালাজ করা যাচ্ছে। এই গালিগালাজ মূলত কারা করে সায়েদ? এই জায়গাটা যারা করছে তাদের তো খুবই ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তাদের পলিটিক্যাল অপোনেন্টরা। আমরা তো তাদের মেরিট নিয়ে আলোচনাটা করুক, রাইট? মেরিট নিয়ে যদি আলোচনা করে ফেয়ার এনাফ। আপনি পলিটিক্সে নেমেছেন, আপনার পলিটিক্যাল প্রত্যেকটা বক্তব্য নিয়ে আলাপ আলোচনা সমালোচনা হতেই পারে, কিন্তু যখন এইভাবে টার্গেটটা করা হচ্ছে সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু এই নিন্দনীয় জায়গাগুলোতে যে ধরনের স্ট্যান্ড নেওয়ার দরকার ছিল, অনেক জায়গায় অনেক কথাবার্তা বললেও দেখা যায় যে এই জায়গাটা থামানোর চেষ্টা করা হয় না। সো এটা দলমত নির্বিশেষে আমাদের সবার অ্যাড্রেসটা করা জরুরি। এইবার আসি তুলিয়াপার ব্যাপারে। ধরেন, উনি যে বক্তব্যটা দিয়েছেন, কারেক্টলি বলেছেন যে এই জাতীয় পলিটিক্যাল বক্তব্যের ক্ষেত্রে আসলে এই যে এই ধরনের মামলা, ধর্ম অবমাননার মামলা, ব্যাপারটা আসলে এইরকম নাই। এবং উনি যে বক্তব্যটা দিয়েছেন, কারো পছন্দ হইতে পারে, কারো পছন্দ নাও হইতে পারে, কিন্তু হার্ড এই প্রত্যেকটা
আমাদের থিওলজিক্যাল ব্যাখ্যায় যদি আমরা ক্রিটিক্যালি যাই, সেই জায়গাতেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে। দেখবেন যে অনেক সবাই মুসলমানদের ভেতর এক এক তরিকার মানুষ এক এক রকম নাই। যেমন দেখবেন চরমনের যে হুজুর সাহেব আছেন, উনিও ঠিক কয়েক বছর আগে একটা ক্লিপ পাবেন যে জামাত ইসলামকে নিয়ে এমন মানে মানে ভয়াবহ একটা মন্তব্য করে ফেলেছেন, আবার তারা একসাথেও আছেন। তাহলে তো এটা করলে তার বিরুদ্ধেও জামাত ইসলামের উচিত ছিল তার বিরুদ্ধেও মামলা করা। কিন্তু দেখেন এই কাজগুলো যদি প্র্যাকটিসটা আগাইতে থাকে, এটা সবার জন্য রাজনীতি করাটা খুব কঠিন হয়ে যাবে। এবং এই ধরনের মন্তব্য যেটা করেছিলেন, সেই মন্তব্যটা আসলে এতটাও ডিজাস্টারাস ছিল বলে মনে করি না। তারপরেও তার একটা ব্যাখ্যা থাকতে পারে। আপনি যদি মনে করেন যে সেটা সমালোচনা করার দরকার, আপনি অনমেরিট সেটা সমালোচনা করেন, ফেয়ার এনাফ। কিন্তু এটা করার যে মিনিংটা আবার দেখেন কবে আলোচনা করা হয়েছিল, আর আজকে হঠাৎ করেই কারো একজনের মনে হইলো যে যাই যে একটা মামলা ঢুকে দেই। মানে এই দুইটার ভেতরের আপনি যদি নেক্সাসটা, খুব একটা কমন নেক্সাসও খুঁজে পাবেন না। অর্থাৎ যে কাজটা করা হচ্ছে এটা স্রেফ একটা হয়রানিমূলক মামলা। এবং যদি সানজিদা ইসলাম তুলি যদি রাজনীতিতে না আসতো, তাহলে দেখতেন যে কোনো ঝামেলাই হইতো না। আবার এমন অনেক ন্যারেটিভ আছে, ধরেন একজন মানুষ আছে, আমি তার কমেন্টগুলো আমি দেখেছি, মামলাটা যিনি করেছেন তিনি তো আসলে তার পলিটিক্যাল অপোনেন্ট ঠিক ওভাবে না এই জায়গাটা। আচ্ছা, এই জায়গায় আবার একটা ঘটনা আছে, এই জায়গায় আবার একটা ঘটনা আছে, ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট কিনা এটা আসলে ওই দল হইলে ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট, অমুক দল হইলে ডাইরেক্ট পলিটিক্যাল অপোনেন্ট, এইভাবে আপনি গেসটা করতে পারবেন না। বর্তমানে খুবই মানে অদ্ভুত রকমের একটা টাইম চলছে, এবং যারা করছে দেখা যাবে যে বিভিন্ন অমুক দলে ঢুকে গেছে কিন্তু অন্য একটা নামে, এ ধরনের লোক তো আছে। এবং তার দেখলাম যে সম্ভবত কোনো এনসিপি বা নতুন একটা দলের বোধহয় শ্রমিক সংঘেরও একটা পদ আছে, আবার দেখা গেল গণ অধিকার পরিষদের একটা পদ আছে। আবার বিভিন্ন জায়গায় এমন কথা তো শুধু আমার না, এমন অনেক এনসিপির যারা নেতাকর্মীরা আছেন, আমি দু একজনকে আমি কোটও করতে পারি, মানে তারা স্ট্যাটাসে দিয়েছেন যে ও এখন এই যে অরিজিনাল জায়গায় ব্যাক করে তারা আবার একটা জোট পাকানোর কথা বলছে, নিজেদের ভেতরে এই আলাপ আলোচনাগুলো চলে। অর্থাৎ দেখা যাবে যে অন্য নামে আছে কিন্তু পারপাসটা কার সার্ভ করছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই যে এই ধরনের মামলা, এই মামলাটা কোনো অবস্থাতে অনমেরিটেড মামলা না, বরং পলিটিক্যালি হেনস্থা করার জন্য এই ধরনের যে কাজ করা হচ্ছে, এটা অত্যন্ত নিন্দনীয়। এটা প্রত্যেকটা দলের ক্ষেত্রেই এই জাতীয় টার্গেটটা যাতে না করা হয় সেটা আমাদের মাথায় রাখা উচিত। আমার কাছে যেটা মনে হচ্ছে যে দেখেন এই টাইমে এমন অনেক প্রসিডিউরের দিকে আমাদের আগাতে হয়েছে ডক্ট্রিন অফ নেসেসিটির ভিত্তিতে, সেই জায়গাগুলোকে নিয়ে না আমরা একটা সবসময় যদি মনে করি আমরা একদম হার্ড রুল ধরে 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 আগাবো, সেটা একটু প্রবলেমেটিক হয়ে যায় অনেক জায়গাতে। বরং এই ধরনের ট্রাইব্যুনাল তো একটা দরকার অবশ্যই ছিল, কারণ যে ধরনের ক্রাইম হিউম্যানিটিটা যেটা ঘটেছে সেটার বিচারটা করতে হবে না। সো এইটার ব্যাপারে এক্সট্রিমলি ক্রিটিক্যাল থাকা উচিত না। আবার ধরেন এই ধরনের মন্তব্য, বিচ্ছিন্ন মন্তব্য কিছু কিছু যদি আসে, আপনি এই সার্কামস্টেন্সেস যদি বিবেচনায় নেন, বর্তমান সার্কামস্টেন্সেস বিবেচনায় নিলে এইটাতে অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়ে যাওয়াটাও দেখা যাবে যেটা কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যেতে পারে। যেমন এই সরকারের কাজটা দেখবেন যে অনেক ক্ষেত্রে খুবই নেসেসারি কাজটা করছে, রাইট? নেসেসারি কাজটা করতে গেলে দেখবেন অনেক কিছু কিন্তু ইগনোর করার সুযোগটা আছে। যেমন আমি ব্যক্তিগতভাবেও ওনার বেশ কিছু কমেন্ট আছে যে কমেন্টগুলোতে আমি ব্যক্তিগতভাবেও সমালোচনা করেছি যে না হয়তো বা উনি এইভাবে না বললেও পারতেন। আবার একই সাথে এই ধরনের ঘটনাও তো ঘটেছে যে সরকারের জায়গা থেকে এমন কোন স্ট্যান্ড বা এমন কোন পজিশন না হয়েছে যে জায়গায় কিছু কিছু জায়গায় প্রশ্নবোধক তোলারও জায়গাটা আছে, হয়তোবা সেই জায়গাটা অ্যাড্রেস করার ভূমিকাটা এক একজনের এক এক রকম হয়। ধরেন এন্ড গোলটা তার কি, এন্ড গোলটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার। আমি ধরেন যে একটা প্রসেসের সমালোচনা যেটা করছি, যেমন তার ভাই খুবই চমৎকার ভাবে বলছিলেন যে এন্ড গোলটা হলো আমরা এই জায়গাটাকে ব্যর্থ হইতে দিতে চাচ্ছি না, কিন্তু সেই প্রসেসের ভেতর থেকে যদি সমালোচনা কিছু করা যায় যৌক্তিকভাবে, সেটা তো অবশ্যই একসেপ্ট করা দরকার। কিন্তু সেই সমালোচনাটা আবার এমন ভাবেই করা উচিত না যে ব্যাপারটা প্রকৃত পক্ষে যারা এইখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ঘটিয়েছে তাদের কাছে একটা আর্গুমেন্টটা ঠেলে দেয়। সো এই জায়গাতে একটা চেক এন্ড ব্যালেন্সের দরকার আছে, আমার কাছে মনে হয় উভয় এন্ড থেকেই আছে। ধরেন আবার এইভাবে ট্যাগ দেওয়ার ব্যাপারটা যদি কোনো কিছু হলে একদম রয়ের পারপাস সার্ভ করছে বসে থেকে এই ধরনের ট্যাগ দেওয়া হয়, আমার মনে হয় যে সেটাও একদমই অনুচিত। আবার কখনোই অন করে নাই এইটাই হার্ড সমালোচনাও না। আবার যেসব জায়গায় আমার কাছে মনে হয় যে সমালোচনা করার জায়গাটা আছে সেই জায়গাতে অবশ্যই সমালোচনাটা করা দরকার, অর্থাৎ চেক এন্ড ব্যালেন্সের ভেতরে যাওয়া দরকার। যেমন দেখবেন অনেকে এই ধরনের আর্গুমেন্টে চলে যায় যে বাংলাদেশে বর্তমানে কোনো সংবিধান নাই, কিচ্ছু নাই, মানে এই টাইপ কথাবার্তাও কিন্তু ঠিক একই ধরনের কথাবার্তা ফজলুর রহমান সাহেব যেটা বলছেন ওই টাইপ কথাবার্তাও যারা বলে, বলার সময় আবার কি হয় জানেন, ওইটার যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটাও কিন্তু আবার এই ধরনের একটা হযবরল অবস্থা তৈরি করার মতো সুযোগটা তৈরি করে। কিন্তু অবচেতন মনেই আপনি যে একটা মানেন না এই ক্যাটাগরির সিলেক্টিভ আচার আচরণ কিন্তু চলতে থাকে। কাজে আমাদের এই টাইমে মাথায় রাখা উচিত এমন কোনো কাজ কোনো অ্যাঙ্গেল থেকে করা উচিত না যেটা আদতে এমন জায়গায় কোশ্চেনটা রেইজ করে যেটা কালেক্টিভ ইন্টারেস্টের